গোটা কলকাতার রাজপথ ছাত্র জনতার জোয়ারে ভেসে গেছে। ছাত্র জনতা সহ সমস্ত অংশের মানুষ, ছাত্র সমাজ এবং বাংলার যুব সমাজ, স্টুডেন্ট অ্যান্ড ইউথ অফ বেঙ্গল, তারা এই ঘোষণা, এই আওয়াজ আজকে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই সংহতির আওয়াজ আর পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছে যে এই লড়াই আন্দোলন ততদিন চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র সামনে আসছে। স্যার, আজকে দেখা গেল বা মিছিল নগরী কল্লোলিনী কলকাতা আজকে আবার তিলোত্তমা হলো। তিলোত্তমা কাণ্ডের পরে এত বড় জনসমাবেশ স্বতঃস্ফূর্ত কলকাতা আর দেখেনি। কিভাবে দেখছেন আপনি এই ঘটনাকে? এটা হয় স্বাভাবিক। একটা মাঝে মাঝে পরিবেশ তৈরি হয় যেখানে মানুষ খানিকটা আধা ভরসা, আধা বিশ্বাস এবং ভয় এই সবকিছুর একটা সম্মিলিত অবস্থা হলে পরে মানুষ মনে করে যে যা হচ্ছে হোক। আর মাঝে মাঝে ওই বিভিন্ন বার্তা ছড়ানো হয় না, যে কারো কিছু করতে হবে না, ঠিক যখন যখন অধর্ম আমি হাজির হব, এই সমস্ত কথা বলে আর মানুষকে নিষ্কর্মা করে দেওয়া হয়। সেই জন্যই প্রতিক্রিয়াশীলরা ভেবেছিলেন যে ঠিক আছে, পশ্চিমবঙ্গের মাটিতে আর কিছু হবে না। আজকে ছাত্রদের যে আমি বলে প্রকৃতপক্ষে ছাত্রদের গণ অভ্যুত্থান, আমি যেতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে। একেবারে আমি হাইকোর্ট থেকে বেরিয়ে যাব, সমস্ত ব্যারিকেড করে দিয়েছে। সেটা থেকেই আমি আন্দাজ করলাম যে পুলিশ প্রশাসন আতঙ্কে পড়ে গেছেন। তারপর তো দেখলাম বিভিন্ন দিক থেকে খবর পেলাম যে প্রবল ছাত্র যুব সমাবেশ হয়েছে। অনেক উৎসাহী অভিভাবকরা যোগ দিয়েছেন, যারা শিক্ষাকে নিষ্কলুষ রাখতে চান, শিক্ষার স্বাধীনতা বজায় রাখতে চান। এটা ইতিবাচক প্রতিফলন দেখা গেল। স্যার, কয়েকটা প্রশ্ন। অনেকে বলছেন যে এই আজকের এই যে সমাবেশ, সেটা সিপিআইএম বা এসএফআই তারা সংগঠিতভাবে আহ, করেছে। সিপিআইএম এর ভোট 4%, তার আবার এসএফআই, এবং আহ, এই পরিমাণ ছাত্র সমাবেশ যদি আজকে এসএফআই এর করার ক্ষমতা থাকতো, তাহলে তো সিপিআইএম এর ভোট বাক্সের এই অবস্থা হতো না। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? এটা কি সত্যি সংগঠিতভাবে সিপিআইএম এর আসলে সময়? এগুলো এগুলো কিন্তু সবই হচ্ছে খানিকটা ভ্রান্ত ধারণা। ছাত্র সমাজ তারা দেখেছেন বিগত 15 বছরে মমতা এবং মোদী আসার পর তাদের শিক্ষার পরিসরটা ক্রমশ ক্রমশ সংকীর্ণ হয়েছে, গবেষণার পরিসর কেড়ে নেওয়া হচ্ছে। আর এর বিরুদ্ধে সার্বিকভাবে গোটা দেশে এসএফআই লড়াই করছে, অন্য ছাত্ররা লড়াই করছেন, মূলত বামপন্থী ছাত্ররা লড়াই করছেন। হুম, হুম। গুন্ডামির ভয়ে এতদিন অনেকেই চুপ করেছিলেন। এখন তাদের মধ্যে এই প্রত্যয়টা হয়েছে যে গুন্ডামিকে ভয় করে থেকে লাভ নেই। দিল্লির বুকে যদি অত মানুষ জড়ো হতে পারে, পুলিশের ওই রকম ঔদ্ধত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাহলে আমরা পারবো না কেন? এটা খানিকটা বাংলার ছাত্রদের অস্মিতাকেও আঘাত করেছে। সেই হুম, হুম। জন্যই তারা সকলে জড়ো হয়েছে। এবং এসএফআইয়ের যে ছাত্র আন্দোলনের নীতি, শিক্ষানীতি, সেটা তো সকলের কাছেই গ্রহণযোগ্য। যুক্তিতর্কের বিজ্ঞানের কাছে তো এসএফআই বা বামপন্থীদের শিক্ষানীতির কাছে ওরা দাঁড়াতে পারবেন না। তো গুন্ডামিতে দাঁড়াতে পারার চেষ্টা করছে না, আর তো কিছু না। স্যার, দর্শককে দৃশ্য দেখাবো, তারা দেখেছেন তাদেরকে দেখাবো। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আজকে পুলিশ অবশ্যই এই ধরনের ঘটনা ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু পুলিশকেও কোথাও গিয়ে দেখা গেল পুলিশও ছাত্রদের মারমুখী হতে কোথাও একটু মানে বিরত থাকছেন। এবং কয়েকজন পুলিশ আধিকারিক, ছাত্ররা বলছেন, আমরাও জানতে পারছি যে তারা বলছেন যে তোমাদেরকে মারতে আমাদের ইচ্ছে করছে না, আমাদের হাত কাঁপছে। পুলিশের এই ভুল বদল সে কেন? তো ঠিকই, তাদেরই সন্তান তো লেখাপড়া করছে, তারাই তো তাদের চাকুরি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তারাও তো দিয়ে পাচ্ছেন না। এ তো আমার প্রতিদিনের অভিজ্ঞতা। সর্বস্তরের পুলিশ আধিকারিক, তারা তো সমাজের একটা অংশ, তারা তো শিক্ষিত সমাজের একটা অংশ। পুলিশে চাকরি নেন, অধিকাংশ যারা চাকরি নেন তারা নেন কিন্তু এটা সমাজের পক্ষে কাজে লাগবো এই মানসিকতা থেকে।
কিন্তু তারা ওই যন্ত্রের মধ্যে পড়ে গিয়ে বাধ্য হন কখনো কখনো নিপীড়ন করতে। এগুলো তো আমি দেখেছি তো কত আহ, আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাকে একটা বলেছিলাম বোধ হয় তখন, যে পুলিশ অফিসার আমাকে তখন আমি আপনাকে এলাকায় সেভ যুব আন্দোলন করেছিলেন অ্যারেস্ট করছি। করে। হ্যাঁ, এবং তিনি পরে বলেছিলেন আমরা জানি কাদের বাঁচিয়ে রাখতে হয়। এটা আমার জীবনের অভিজ্ঞতা, গল্প কাহিনী নয়। একদম। সুতরাং আমি যার ফলে সব সময় বলি যে কোনো ব্যক্তি পুলিশের বিরুদ্ধে কিন্তু কোনো রকম উষ্মা প্রকাশ করবেন না, ক্ষোভ দেখাবেন না। এই সিস্টেমটার বিরুদ্ধে এরা ওই যন্ত্রে পড়ে গেলে ওই সেই হীরক রাজার দেশে সত্যজিৎ রায় যে দেখিয়েছেন, এটা বাস্তব জীবন অভিজ্ঞতা, তিনি দেখেছেন যন্ত্রের মধ্যে ঢুকিয়ে হীরকের রাজা ভগবান বলা শুরু করে দাও, এই আর কি। স্যার, আমি আর কয়েকটা বিষয় মাত্র আপনার কাছে একটু জানতে চাইবো। আপনি ফেসবুকে লিখেছেন আপনি যেতে পারলেন না আজকের সমাবেশে, কিন্তু আপনি আপনার সংহতি জানিয়েছেন। কিন্তু আবারও তো আপনাদের পিছনে পাকিস্তানের কবিতা, চীনের এই- প্রযুক্তি, এইটা আমেরিকার টাকা, দেখুন, আপনারা ডিপ স্টেটের এটা ভূমিকা পালন করছেন। এটা যারা যত বলবেন আমি তাদের স্বাগত জানাই, কেন তারা দুদিন বাদে তাদের মূর্খামির জন্য লজ্জা পাবেন। আজকে ডিপস্টেট কি করে ঢুকলো? 14 বছর তো মোদী ক্ষমতায় আছেন, এত শক্তিশালী সরকার, তারা কাউকে ধরতে পারছেন না কেন? এই ডিপস্টেটের এজেন্ট। আমি যদি বলি যে কেন্দ্রীয় সরকারটাই ডিপস্টেটের হয়ে কাজ করছে, তখন ওরা গালাগালি ছাড়া কিছু বলতে পারবেন না। এই পাকিস্তানের চর বলছো, তো তুমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি সই করলে, আমেরিকার ধমক কেন করলে? কে তার চর হলো? কার চর হলো কি? এই যুক্তি যখন আসবে, তথ্য যখন আসবে, তখন দেখবেন ওরা জবাব না দিয়ে গালাগালি করতে শুরু করবে। সে গালাগালি করুন, গালাগালি করার মধ্যে ওদের চরিত্রের প্রকাশ পায়। কিন্তু যত ওরা বলবে ডিপ স্টেট, যত ওরা বলবে পাকিস্তান, যত বলবে চীনের দালাল, আমি বলবো বলুন বলুন, বেশি করে বলুন। স্যার, একটা তাহলে বিষয় একটুখানি। আপনাদের নিজেদের ব্যর্থতা কতটা গভীর ব্যর্থতা, সেটা প্রকাশ পাবে। স্যার, একটা বিষয় একটুখানি কনফিউজিং লাগছে। মাননীয় মহামহিম প্রধানমন্ত্রী আমাদের, তিনি মধ্যরাতে ফেসবুকে আসছেন, তিনি তার ফোন থেকে ফেসবুকে বার্তা দিচ্ছেন। আবার এখানকার নবনির্বাচিত বিজেপি বিধায়করা তারা খুব তাচ্ছিল্য ভরে গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলছেন যে আরশোলা টারশোলা এলে হিট স্প্রে করে দেওয়া হবে। বিজেপির এই দ্বৈত সত্তাকে আপনি কিভাবে দেখছেন? এরা এরা কেউই বিজেপি নয়। আসলে এরা হচ্ছে ফাঁকতালে ওই পড়ে পাওয়া 14 আনা জাতীয় একটা বিষয় ঘটে গিয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করলো বামপন্থীরা আইনি আদালতে, ময়দানে। ফাঁকতালে ওরা সুযোগটা পেয়ে গেল, নিয়ে নিল ইলেকট্রাল সুযোগ প্রচারের ফলে। এখন সেটা নিয়ে ওরা নিজেদের খুব বড় ভাবছে। আসলে ওরা আরো ভয় পেয়েছে। আপনি দেখবেন মোদিজি মধ্যরাত্রে যে ফেসবুক বার্তা দিলেন, তার চেহারা দেখেছেন? হুম, হুম। মোদিজি এইরকম তার ভাবভঙ্গি হয় নাকি? যখন উনি বক্তৃতা করেন তখন সবাইকে উড়িয়ে দেন। হুম, হুম। আমার তো দেখে মনে হলো উনি আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং এই ছোট্ট স্টেটমেন্টটা দেওয়ার জন্য তার টেলিপ্রম্পটার লাগছে। হুম, হুম। তাহলে কি ওরা তো জানে যে ওদের একমাত্র শক্তি মোদি, মোদি এখন ধসে পড়ছে। সেই জন্যই আত্মরক্ষার সহজ উপায় হচ্ছে খিস্তি করা, তাই ওরা করে। স্যার, মতামত চাইবো আপনার একটি বিষয়ে। দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে কার্যত দুটো ভাগ হয়ে গিয়েছে। আপনি যদিও এর আগেই একটা অংশের কথা বললেন। কার্যত দুটো ভাগ হয়ে গিয়েছে। এবং বাংলা, যেখানে বাংলা নিজের কালচারাল সুপ্রিমেসি নিয়ে অহংকার করত, একটা কথা উঠে আসছে যে সারা দেশ যখন বিজেপির উপর বিক্ষুব্ধ, তখন বাংলা বিজেপি মুখী হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবেন? বাংলা বিজেপি মুখী হয়েছে এটা তো আমি মানতে রাজি নই। আমি তো বললাম ফাঁকতালে নেপোয় মানে দই, সেই পর্যায়ে পৌঁছেছে। এবং তার ফলে ধরুন জীবনে এখানে HMS না BMS কোনো সংগঠন ছিল না, এখন ওই টোটোওয়ালাদের ওখানে ঝান্ডা লাগিয়ে দিচ্ছে BMS বলে। তো এটা আপনি কি বলবেন? ট্রেড ইউনিয়নের কোথাও ওদের কোনো অস্তিত্ব নেই, জীবনে শ্রমিক শ্রেণীর স্বার্থের কথাটা বলেনি। আর বহু ছোটবেলায় আমরা দেখেছি, আমি যখন কালীঘাটে থাকতাম, আমাদের কালীঘাটের ওই মোড়ে একটা HMS এর BMS এর অফিস ছিল।
এটা এক ভদ্রলোক, তিনি একাই খুব ঘুরে ঘুরে বেড়াতেন আর মাঝে মাঝে বক্তৃতা করতেন। এছাড়া তো আমি ওর কোনো অস্তিত্ব কোথাও দেখিনি। ওই ছেলেবেলায় দেখেছিলাম আমার কৈশোর এবং যৌবনের সেই সন্ধিক্ষণে। এছাড়া তো বিএমএস এর কোথাও কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই। অন্যান্য জায়গায় হয়তো আছে, বিহার টিহার ইউপিতে। হুম। তারা হঠাৎ এখানে কোত্থেকে আসবে। এবং দেখবেন একটা কথা, শ্রমিকবাবু মাঝে মাঝে তো মুখ ফসকে বলে ফেলেন, তিনি বলেছিলেন আমাদের কোনো এবিভিপি নেই, বিএমএস নেই, কিছু নেই। হুম। সুতরাং এগুলো এরা তৃণমূলী কালচারটাকে অ্যাডপ্ট করছে, ভাবছে প্রশাসন আছে এই ফাঁকে এমনি কিছু কিছু মাস্তানি করে নিয়ে, এই আর কি। স্যার, তিনটে প্রশ্ন করব। শেষ প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ। আর তিনটি মাত্র প্রশ্ন করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিদি খুব বাজেভাবে বলেছেন কথা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন। আর তার সঙ্গে ঘনিষ্ঠভাবে শ্রমিক ভট্টাচার্যের এবং মহামৈত্র সেখানে উপস্থিত ছিলেন। ক্যামেরায় ধরা পড়েছে, আপনিও দেখেছেন দৃশ্য। আহ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভালো হতে চলেছেন? আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি শুধু বলবো অপেক্ষা করুন, সময় অনেক কথা বলবে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি বেঁচে থাকি 2031-এ কিন্তু সুদে আসলে উসুল করব। কিন্তু তার জন্য তো সুদে আসলে উসুল করার জন্য তো ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকতে হবে। এখনো পর্যন্ত কলকাতায় তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের বিজেপি বিরোধী কর্মসূচি দেখা যাচ্ছে না। আপনি কি বলবেন? এই এই ভদ্রলোক, তিনি আজ পর্যন্ত যত কথা বলেছেন তার মধ্যে কোনো রাজনীতি আছে? রাজনৈতিক অভিজ্ঞতার কোনো প্রতিফলন আছে? সুতরাং ওর কথাকে এত গুরুত্ব মানে দেওয়ার আবার কোনো কি মানে হয় না। বামপন্থীদের হাতে লবডঙ্কা? আপনারা মার খাবেন, জল কামান খাবেন, কাঁদানে গ্যাস খাবেন এবং তৃণমূল জিতবে? শুন, বললাম তো যে ওর কথার কোনো মূল্য রাজনৈতিক ভাবে আমি দিই না। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন। দেখা গেল যে ক্ষোভের উদগীরণ মারাত্মকভাবে এবং সরকার পক্ষ থেকে তখনও প্রতিবাদীদেরকে যথেষ্ট ব্যঙ্গ বিদ্রুপ এবং দমন পীড়নের চেষ্টাও করা হয়েছিল। আরজি করের ঘটনা বলছি। তারপরে তো দেখা গেল যে এই ঘটনায় সরকার বদলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। আজকের এই যে ঘটনা, এটা তো শুধুমাত্র নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য না, আরো বহুবিধ ক্ষোভ মানুষের উঠে আসছে। সরকার পরিবর্তনে সহায়ক হতে পারে এই ক্ষোভ? দেখুন, যেটা হচ্ছে যে এতদিন পরে একটা আন্দোলনের মুখ খুলেছে। মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছেন। এটা শুধুমাত্র, এটা ধরুন একটা আমি পরবর্তীকালে সুযোগ হলে দীর্ঘ বিশ্লেষণ করব, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল কিন্তু হাতছাড়া হয়ে গেছে। হুম হুম। ঘোড়াকে আপনি দৌড় করিয়েছেন, ভেবেছেন রাশটা আমার হাতে থাকবে, রাশটা ছিঁড়ে বেরিয়ে গেছে। এটাই এখন ওদের পক্ষে আতঙ্কের হয়ে গিয়েছে, এছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবার প্রথম এটা আমাদের বলার, বাম ছাত্র সংগঠন সমূহ ছাত্র সমাজের ডাকে আজকে যে ঐতিহাসিক মিছিল কলকাতা মহানগর প্রত্যক্ষ করল, তার জন্য সমস্ত অংশের ছাত্রছাত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। গোটা রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী, যুব সমাজের পক্ষ থেকে যুব সংগঠন, বাম যুব সংগঠন সমূহ এই মিছিলকে সংগতি জানিয়েছে, সমর্থন জানিয়েছে, তারা এখানে থেকেছে। নাগরিক সমাজ, শিক্ষানুরাগী মানুষজন, সমস্ত অংশের গণতন্ত্র প্রিয়, যারা লেখাপড়াকে নিয়ে ভাবনা চিন্তা করে, যারা লেখাপড়াকে ভালোবাসে, যারা দেশের ভবিষ্যৎকে বাঁচাতে চায়, লেখাপড়াকে বাঁচিয়ে রাখতে চায়, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিল। গোটা কলকাতার রাজপথ ছাত্র জনতার জোয়ারে ভেসে গেছে। ছাত্র জনতা সহ সমস্ত অংশের মানুষ, ছাত্র সমাজ এবং বাংলার যুব সমাজ, স্টুডেন্ট অ্যান্ড ইউথ অফ বেঙ্গল, তারা এই ঘোষণা, এই আওয়াজ আজকে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই সংহতির আওয়াজ আর পার্লামেন্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছে যে এই লড়াই আন্দোলন ততদিন চলবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র সামনে আসছে, আর যতক্ষণ না এনটিএ কে বাতিল ঘোষণা করছে সরকার। আমরা জানতে পারলাম অলরেডি বোধহয় এনটিএ এর কিছু অধিকর্তা ইত্যাদি তাদেরকে বোধহয় সরিয়ে টরিয়ে দিয়েছে। এসবে চিরে ভিজবে না। কতটা নির্লজ্জ বেহায়া একটা সরকার যে এখনো পর্যন্ত যে পরীক্ষা নিয়ামক সংস্থা
গত 14 বছরে 25টিরও বেশি পরীক্ষায় দুর্নীতি করেছে, তাকে এখনো বাতিল করবার ধক দেখাতে পারছে না। আমাদের স্পষ্ট কথা, আজ থেকে বাংলার প্রতি প্রান্তরকে আমরা প্রতিরোধের যন্তর মন্তরে পরিণত করব। আমাদের কাছে খবর এসছে বহু সাংবাদিক, বহু সাধারণ মানুষজন তারা এই মিছিলের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন, সংবাদ মাধ্যমের সাথীরা আপনারা এখানে আছেন, আপনাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি খবর থাকে। খবর নিয়ে জানুন, মৌলালী যুব কেন্দ্রে আজকে সকাল থেকে বিজেপির একটি কর্মী সভা সংগঠিত হয়েছিল। সকাল থেকে সেই কর্মী সভা ওখানে চলছিল। ওই কর্মী সভার মধ্যে থেকে বিজেপির গুন্ডারা, বিজেপির বাঁদররা, বিজেপির বাঁদর বাহিনী ওই কর্মী সভার মধ্যে থেকে আমাদের এই ছাত্র জনতার মিছিলের মধ্যে ঢুকে পড়ে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল মৌলালী মোড়ে। ছাত্ররা আটকায়, তখন ঢুকতে পারেনি, কিন্তু পরে বোঝা গেছে যখন ডরিনা ক্রসিং এ গোটা রাজ্যের ছাত্র সমাজের তরঙ্গ আছড়ে পড়ে, হাজার হাজার ছাত্রছাত্রী, অগুন্তি ছাত্রছাত্রী যখন ডরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা, এই বিজেপির ধর্ষকরা তারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। পুলিশ সাহায্য করেছে তাদেরকে, পুলিশের সাহায্য নিয়ে তারা এই ভিড়ের মধ্যে ঢোকে। পুলিশের উদ্দেশ্য ছিল বিজেপির গুন্ডারা এখানে ঢুকবে, ঢুকে এইসব অশালীন আচরণ করবে, ঝামেলা পাকানোর চেষ্টা করবে, সেই সুযোগ নিয়ে পুলিশ লাঠিচার্জ করবে, কাঁদানে গ্যাস চার্জ করবে। পুলিশ এক দফা লাঠিচার্জ করেছে। আমরা পুলিশকে বলেছিলাম যে এই ছাত্র আন্দোলনের জোয়ার দেখবার সুযোগ পেয়েছেন জীবনে একবার, জীবন আপনাদেরকে একটা চান্স দিয়েছে বাংলার ঐতিহাসিক ছাত্র আন্দোলনের তরঙ্গকে প্রত্যক্ষ করবার। প্রত্যক্ষ করুন, দেখুন, উপভোগ করুন, এর উত্তাপ নিন, কিন্তু একে আটকাতে আসবেন না। লাঠি, জল কামান, গুলি, টায়ার গ্যাসের সামনে বাংলার ছাত্র আন্দোলন কোনোদিন মাথা নত করেনি। আর আমরা ধিক্কার জানাই সেই বিজেপির সমস্ত মাতব্বর, সেই বিজেপির সমস্ত গুন্ডাদের, যারা একটা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে এই রকম অশালীন আচরণ করে আদপে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই আন্দোলনকে ভাঙতে পারেনি, ভাঙতে পারবে না। আমরা সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত সাধারণ জনতাকে যারা এদের হাতে আক্রান্ত হয়েছেন। এবং আমরা এই কথাও বলছি সাংবাদিক বন্ধুদেরকে যে আপনাদের হাউস যদি আপনাদের পাশে না দাঁড়ায়, আমরা কথা দিচ্ছি আমরা ছাত্ররা আপনাদের পাশে দাঁড়াবো। আক্রান্ত সাংবাদিক বন্ধুদের ওপর যেভাবে বিজেপির গুন্ডারা আক্রমণ করলো, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আপনাদের হাউস আপনাদের পাশে দাঁড়াক আর না দাঁড়াক, আমি আরো একবার ধন্যবাদ জানাবো এই গোটা বাংলার প্রতিবাদী ছাত্র সমাজকে। আরো একবার প্রমাণ হলো যে বাংলার মাটি ছাত্র আন্দোলনের মাটি। এরপরে এখানে আমাদের বাম ছাত্র সংগঠন সমূহের নেতৃত্বরা আছেন, তারাও এক এক করে বলবেন। বিশ্বজিৎ বলবে, রিতম আছেও বলবে, বাকিরা আরো অনেকে আছে, তারা এক এক করে বলবে। বিশ্বজিৎ চলে এসো। প্রথমে আমরা বাম ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনগুলি এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আজকের এই যে বিরাট অংশের প্রায় 30 থেকে 40 হাজার ছাত্রছাত্রী সহ নাগরিক সমাজের যে বিপুল অংশগ্রহণ, যেটা প্রমাণ করে দিল যে গোটা দিল্লি সহ গোটা দেশ জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পাশে কলকাতা এবং পশ্চিমবাংলা ছাত্র সমাজ আছে। এবং আমরা এই মিছিলে লক্ষ্য করেছি যে শুধু ছাত্র সমাজ নয়, যুব সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজের বিভিন্ন অংশের মানুষ এখানে তারা সমবেত হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের পাশে থেকেছে। এবং যেটা এখানে কমরেড দেবাঞ্জন রেখেছে, যেই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য, আপনারা দেখেছেন যন্তর মন্তরে যেখানে একটা পিঁমড়ে গলতে পারে না, সেখানে ডাম্পারে করে সেখানে পাথর আনা হয়েছিল। এবং যখন সেই পাথর ছোড়া হয়েছিল তখন বলা হয়েছিল প্রতিবাদকারীরা এনেছে, কিন্তু আসলে ওই পুলিশ এবং বিজেপি আরএসএস
তারা আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্যই তারা কিন্তু ওই পাথর এনে রেখেছিল, এবং সেই পাথর তারা পুলিশের পক্ষ থেকে হোক বা অন্য কোনো ভাবে হোক প্রতিবাদী জনতার উপর ছোড়া হয়েছে, এবং সেই পরিকল্পনাটাও কিন্তু এখানে করা হয়েছিল। আমরা বারবার এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো সমূহের পক্ষ থেকে বারবার আবেদন করেছি, আমাদের এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, শান্তিপূর্ণভাবে আন্দোলন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনোভাবেই আমরা কোনো প্ররোচনায় পা দেব না। যদি বিজেপি আরএসএস যদি এটা নানান ভাবে যদি ঝামেলা করতে আসে, তাহলেও আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আহ্বানে আজকে একটা ঐতিহাসিক মিছিল করেছে, এবং এটা আমরা শুনেছি যে আজকের এই পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ 2 দফায় 3 দফায় লাঠিচার্জ করে। আমাদের এই বামপন্থী ছাত্র সংগঠন সমূহের বেশ কিছুজন কমরেড আহত হয়েছে, তারা মেডিকেল কলেজে ভর্তি আছে চিকিৎসাধীন, আরো কিছুজন আহত হয়েছে এবং বহু সাংবাদিক আহত হয়েছে, এবং এটা কখনোই কাম্য নয়। আমরা এই ঘটনাটা নিন্দা জানাচ্ছি এবং আহত সাংবাদিকদের পাশে আছি, আহত সাধারণ ছাত্রছাত্রী মানুষের পাশে আছি, এবং এই আন্দোলন আগামী দিনে চলবে।